ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ ছিল আজ সকালে। মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলে ব্রাজিল জিতেছে, তবে তার আগে তাদেরকে সমতাতেও ফিরিয়েছিল মেক্সিকো। ২-০ গোলে লিড ব্রাজিল নিয়েছিল আন্দ্রেয়াস পেরেইরা। ম্যাচের শুরুর দিকেই গোল করে ব্রাজিলকে এনে দিয়েছিলেন কাঙ্ক্ষিত লিডটা। এরপরে ব্যবধান দ্বিগুণ করেছিল ব্রাজিল, কিন্তু এরপরে মেক্সিকো আবার দেখিয়েছে ঝলক। ম্যাচের শেষ অংশে গিয়ে তারা সমতায় ফিরেছিল, কিন্তু ৯৬ মিনিটে এনরিকের গোলে ব্রাজিল ম্যাচ শেষ করেছে জিতে। ৩-২ গোলের একটা জয়, এনরিকের গোলে জয়। দেখেন, এনরিকে সব মিলিয়ে ৫টা ম্যাচ খেললো। আপনি যদি হিসেবটা করেন যে ব্যাক টু ব্যাক ৩টা ম্যাচে তিনি হচ্ছে গিয়ে ৩টা গোল করেছেন, এবং এই ম্যাচেও এনরিককে সাব হিসেবে নামানো হয়েছিল। অর্থাৎ ইংল্যান্ড, স্পেন, এরপর হচ্ছে গিয়ে মেক্সিকো, সেম 3টা ম্যাচে তিনি গোল করলেন। এবং ইংল্যান্ডের এগেনস্টে খেলেছিলেন ১৯ মিনিট, স্পেনের এগেনস্টে ৪৫ মিনিট এবং মেক্সিকোর এগেনস্টে ২৯ মিনিট। 3টা ম্যাচেই সাব হিসেবে নামা, 3টা ম্যাচেই সাব হিসেবে নেমে গোল দেয়া। ব্রাজিলের নাম্বার 9 নিয়ে অনেক কথা হচ্ছিল। এই জায়গায় এনরিককে নিয়ে মনে হয় এখন ওই ভরসাটা রাখার মতো জায়গা চলে এসেছে। এবং এরপরে বোধহয় তিনি এই দাবিটা জানিয়ে রাখতে পারেন যে কোপা আমেরিকায় তিনি স্টার্ট করতে চান। আমি জানি না সেটা আসলে সম্ভব কিনা, যেহেতু রদ্রিগো আছেন, ভিনিসিয়াস জুনিয়র আছেন, তারপরে আসলে স্টার্ট করানোর দিক থেকে এনরিকে নামানো হবে কিনা। ম্যাচ শেষে অবশ্য তিনি একটা সমালোচনার জবাবই দেওয়ার চেষ্টা করছেন। যারা বলে আমি নাম্বার 9 পজিশনের জন্য অনেক খাটো, তাদের বলতে চাই এটা লম্বা হওয়ার বিষয় নয়, মাঠের পজিশনটাই মূল। আমাদের মূল টার্গেটটা কোপা আমেরিকার শিরোপা জেতা, আশা করি সেটা করতে পারবো। এনরিকে কেন হচ্ছে তার হাইট নিয়ে কথা বলছেন, কারণ ভিনিসিয়াস জুনিয়র যে ক্রসটা করেছিলেন সেখান থেকে একটা হেডে, মানে একদম ক্লাসিক স্ট্রাইকারের হেডে, ওইরকম গোল আপনি সাধারণত নাম্বার 9 ছাড়া কারো কাছ থেকে দেখতে পাবেন না। ওই গোলটা করার পরে তিনি বলছেন যে ভাই, উচ্চতা ফুচ্চতা পরের জিনিস, আর লাতিন আমেরিকার ফুটবলার যে উচ্চতা ইউরোপিয়ানদের মতো হবে তেমনটাও তো নয়। তারা সব সময় বরাবরই তাদের টেকনিক দিয়ে অপোনেন্টের বিপক্ষে ভালো করে আসছে। দেখেন, এনরিকের হাইটটা যদি আপনি হিসাব করেন তাহলে 5 ফিট 7। হ্যাঁ, তো এই জায়গায় ব্রাজিলের নাম্বার 9-এ ধরেন রিসেন্টলি হচ্ছে গিয়ে এই সাইজের কেউ হচ্ছে গিয়ে খেলে নাই। তো যখন হচ্ছে গিয়ে এনরিককে খেলানোর হচ্ছে গিয়ে কথাবার্তা হচ্ছে, তখন কিন্তু এটা নিয়ে যে ও কি করবে, এই যে এত শর্ট একটা প্লেয়ার নাম্বার 9-এ, তো হচ্ছে আপনার হেডে কানেক্ট করতে হবে, ক্রসগুলোকে জেনারেট করতে হবে ঠিকঠাকভাবে। তো এই জিনিসটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল। যখন ভিনিসিয়াস সেই ক্রসটা করলেন, ভিনিসিয়াস পরে নামলেন, এনরিক পরে নামলেন, লুকাস পাকেতাকে পরে নামানো হলো। তারা নামার পর কিন্তু ব্রাজিলের একটা ফোর্স এসেছিল মাঝখানটায়। আপনার মনে হয়েছিল যে মেক্সিকো হয়তো বা ম্যাচটা ড্র করে আসলে মাঠ ছাড়বে। তবে এই জায়গায় ডরিভালের তো অনেকগুলো এক্সপেরিমেন্টও ছিল। আপনি যদি ডিফেন্ডিং লাইনটাও দেখেন, সেখানে তো এইডার মিলিতাও ছাড়া, হ্যাঁ, ব্রেমার ছিলেন হচ্ছে সেন্টার ব্যাক হিসেবে, বাকি 2 ফুল ব্যাকেই তো হচ্ছে নতুন অনেকটাই। আচ্ছা, সেই প্রসঙ্গে আসছি। আন্দ্রেস পেরেইরা তিনি যে গোলটা করেছেন, আমার মনে হয় ওইখানে তিনিও একটা দাবি জানিয়ে রাখছেন স্টার্ট করার ক্ষেত্রে। আর এনরিকের ব্যাপারটায় যদি আসি, সামনেই কোপা আমেরিকা, তার আগে এই ধরনের ফর্ম তার জন্য, তার দলের জন্য বেশ আশা জায়গা নিয়ে এই ক্ষেত্রে। কারণ ব্রাজিলের এই দলটা আপনি যদি দেখেন, তাদের মূল অস্ত্র হচ্ছে ফরওয়ার্ড লাইন, তাই না? ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিক, রিয়াল মাদ্রিদের 3 জন। যদিও এদের কাউকেই এই ম্যাচে, মানে আপনি দেখেন রাফিনিয়া, মার্টিনেলি, তারাও কিন্তু রয়েছে। গতকালকে সাভিও তিনি নেমেছিলেন, এবং একটা গোলে তো হচ্ছে সাভিও নিচে নেমে এসে প্রথম গোলটাই, পেরেরার গোলটা, তিনি জাস্ট হচ্ছে অনেকটা মিডলে চলে আসলেন, এরপর সামনে বলটা তারই বানিয়ে দেওয়া। আর এনরিকের ব্যাপারটা একটু বলছি, এনরিকে যখন মাঠে নামলেন তখন তিনি আরেকটা গোল পেতেও পারতেন। নিজে শটটা করেছিলেন, বাইরে দিয়ে গেছে। ভিনিসিয়াস জুনিয়রও মাঠে নামার পর সুযোগ পেয়েছেন। তারা নামার পর সুযোগ ব্রাজিল পেয়েছে, কিন্তু তারা নামার পর ব্রাজিলের যে ব্যালেন্সটা ছিল খেলায়, সেটাও আবার একটু হলেও মানে খেই হারিয়েছিল, যেটা অনেক সময় ফ্রেন্ডলি ম্যাচে হয়। আর দরিভাল জুনিয়র এই ম্যাচের জন্য ব্রাজিলের যে স্টার্টিং 11টা নামিয়েছিলেন, সেখানে আসলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে এই 11 হয়তো কোপা আমেরিকায় ব্রাজিল শুরু থেকে খেলাবে না। গ্যাব্রিয়েল মার্তিনেলিকে সুযোগ দেওয়া হয়েছিল, খুব ভালো তিনি করেছেন তা নয়, যদিও তিনি গোল করেছেন। তিনি সেকেন্ড গোলটা করেছেন, যেটা তার জন্য ভালো খবর। এভানিলসন খুব বেশি ভালো করতে পারেন নাই। সাভিওর একটা অ্যাসিস্ট আছে, আরানা বা কাউতোরও অ্যাসিস্ট আছে। কিন্তু আপনি যদি মিডফিল্ডে হিসাব করেন, ডগলাস লুইস, আন্দ্রেয়াস পেরেইরা, এডারসন, এর বাইরে যাওয়ার আসলে কি সুযোগ আছে? স্পেশালি আতালান্তার এডারসনকে সম্ভবত আমরা কোপা আমেরিকায় শুরু থেকে দেখব, কিন্তু এই ফরওয়ার্ড যে লাইনটা এবং ফরওয়ার্ড লাইন, মিডফিল্ড লাইন, তিনটা 6টা পরিবর্তনই দরিভাল জুনিয়র করিয়েছিলেন। তিনি কোনো রকম কোনো মানে
ডিফেন্সে পরিবর্তন আনেন নাই, তিনি সব পরিবর্তন করেছেন উপরে। দেখেন এই জায়গাটাই হচ্ছে গিয়ে লুকাস পাকেতা, তাকে হয়তোবা দেখা যেতে পারে, গতকালকেও সেকেন্ড হাফে তাকে নামানো হয়েছে। ফরওয়ার্ড লাইনে তো আপনার চেঞ্জগুলো হয়তোবা এই তিনজনের জায়গায় তিনজন নতুন আসতে পারেন, সেটাও আমরা ধরে নিতে পারি। আপনি যদি হচ্ছে গিয়ে ডিফেন্ডিং লাইনে দেখেন, কাউতো গতকালকে ম্যাচে অ্যাসিস্ট করেছেন, মেক্সিকো যে গোলটা করলো সেখানে আবার একটু হ্যাঁ টিভি রিপ্লেতে বোঝা যাচ্ছিল যে সেখানে কাউতোর দায় আছে, যদিও হচ্ছে গিয়ে বলতে পারে যে ডিফেন্ডিং করতে গিয়ে ওটা ঘটে গেছে। এই জায়গায় তো হচ্ছে দানিলো তো একটা অপশন রয়েছে, দানিলোই আসলে খেলবেন, দানিলোই এই টিমটার ক্যাপ্টেন এবং দানিলোই হয়তো শেষ পর্যন্ত স্টার্ট করবেন, কিন্তু কাউতো যথেষ্ট ভালো, জিরোনার হয়ে তো খারাপ করার নেই। আর কয়েকটা পিক যদি আমরা করি, যে মিডফিল্ডে একটা সময় মনে হলো যে ব্রাজিল দুজনকে রাখার চেষ্টা করছে, একজন হচ্ছেন এডারসন, সঙ্গে ডগলাস লুইস। এখন কথা হচ্ছে এই ডাবল পিভটে ব্রাজিল আসলে স্টার্ট করবে কিনা। আমার মনে হয় এটা করা তাদের জন্য একটু জরুরি, এই কারণে কখনো কখনো যখন আন্দ্রেস পেরেরাকে আমরা অনেক সামনে চলে যেতে দেখেছি, এই সময় একটু ইমব্যালেন্স তৈরি হতে পারে এরকম একটা শঙ্কা ছিল, যদিও একটা ফ্রেন্ডলি ম্যাচ। যেহেতু ব্রাজিলের আমরা বলছি অস্ত্র হচ্ছে সামনের দিকে, হ্যাঁ, তো সেই কারণে মিডফিল্ডে সলিড থাকাটা তাদের একটু জরুরি, এবং সেই কারণে বোধহয় ডাবল পিভটে দরিভাল জুনিয়র যেতে পারেন। আর দরিভালের যদি আপনি ম্যাচ হিসাব করেন, 3টা ম্যাচ গেল কোচ হিসেবে ব্রাজিলের, স্পেন, মেক্সিকো। এইটা ভালো যে তার দল শেষ মুহূর্তে জিতেছে। যদি 2-0 থেকে 2-2 ম্যাচ শেষ হতো, তাতে আসলে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা থাকতো আর এখন যা আছে, এই দুটোর ভেতরে যে ফারাক, এইটা অনেক দলকে অনেক সময় সাহায্য করে। দেখেন এই জায়গায় তো আরো একটা জিনিস আছে, ডরিভাল জুনিয়র কিন্তু রিবিল্ড প্রসেসের মধ্যে আছেন, এবং এই জায়গায় তিনি যে খুব বেশি সময় পেয়েছেন তাও কিন্তু নয়। ইংল্যান্ড স্পেনের সেটার আগে হচ্ছে কি আপনার সপ্তাহখানেকের মতো, আর এবার তো হচ্ছে কোপা আমেরিকার জন্য ব্রাজিলের প্রস্তুতি রিসেন্টলি শুরু হলো। এই জায়গায় কিছু কিছু জিনিস আসলে মনে হয় ফাইন টিউন করার অনেক স্কোপ রয়েছে ব্রাজিলের। যেমন গতকালকেও যদি আপনি দেখেন, একটু অগোছালো কিন্তু মনে হচ্ছিল স্পেশালি ডিফেন্ডিং এবং মিডফিল্ড লাইনটাকে, সেটা ব্রাজিলের ঠিকঠাক করতে হবে। মিস পাস আমরা দেখেছি, হয়তোবা তারা সেটা করবে, কারণ এই 11টাই তো আসলে মেইন 11 না। মেইন 11-এর ফুটবলাররা যখন হচ্ছে এটার সাথে ইনক্লুড হবে, তখন হয়তোবা ব্রাজিল মানে একটা রিবিল্ডের প্রথম স্টেপ তো কোপা আমেরিকায়, সেই প্রসেসটা মনে হয় খুব একটা খারাপ হবে না। ব্রাজিল কোপা আমেরিকায় খেলতে যাওয়ার আগে ইউএসএর বিপক্ষে আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এরপর 25 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে ব্রাজিলের কোপা আমেরিকা মিশন। তারা যে গ্রুপে রয়েছে সেখানে রয়েছে কোস্টারিকা, পারাগুয়ে এবং কলম্বিয়া। গ্রুপটা একদমই সহজ বলা যাবে না, একটা ট্রিকি গ্রুপ। 25 জুন তাদের প্রথম ম্যাচ, পারাগুয়ের বিপক্ষে 29 জুন, এবং কলম্বিয়ার সঙ্গে তারা খেলবে 3 জুলাই। এরপরে শুরু হয়ে যাবে আসলে রাউন্ড অফ 16-এর ব্যাপার স্যাপার। ব্রাজিলকে কত দূর যেতে দেখবো আমরা কোপা আমেরিকায়? কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নির্দ্বিধায়, সেমিফাইনাল না, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নির্দ্বিধায় যাবে। সেমিফাইনাল আমি ব্রাজিলকে ফাইনালেই দেখতে চাই। ব্রাজিলকে ফাইনাল আসলে ব্রাজিলের সবাই দেখতে চাই, সবাই সম্ভবত ব্রাজিল আর আর্জেন্টিনার একটা ফাইনাল দেখতে কম বেশি কোপা আমেরিকা ফাইনালের মতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.